নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ। এখন পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় ৬২%। নকশা পরিবর্তন, পানি, বিদ্যুৎ ও গ্যাস লাইন স্থানান্তরে ব্যয় বেড়েছে ৬৮০ কোটি টাকা। সেতু বিভাগ বলছে ২০২৭ সালের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। যানজট কমাতে এবং চট্টগ্রামের সাথে দ্রুত যোগাযোগ নিশ্চিতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, যা ঢাকা ইপিজেড, নবীনগর, চন্দ্রা, আশুলিয়া, আবদুল্লাহপুর হয়ে বিমানবন্দরের কাছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে মিলিত হবে। ২০২২ সালে কাজ শুরু হলেও নানা জটিলতায় এখনও শেষ হয়নি। ধীর গতিতে নির্মাণ কাজ চলায় প্রতিনিয়ত এ রুটে চলাচলকারীদের সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে সড়কে খানাখন্দ ও বৃষ্টিতে ভোগান্তি বাড়ে বহুগুণ। কাজ কাম অনেক লাগে আর কি, যে পাঁচ পাতি ভাঙিয়ে জুড়ে পড়ে যায়, গাড়ি চালায় একটা মজা পাওয়া যায় না। অনেক ভোগান্তি, অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে, গাড়ি উল্টে যায়। জনদুর্ভোগের কথা স্বীকার করে কর্তৃপক্ষ বলছে, এক্সপ্রেসওয়ে নির্মাণের শুরুতে নানা চ্যালেঞ্জের জন্য কাজে গতি কমেছিল। তবে এখন গ্যাস ও বিদ্যুৎ লাইন নিয়ে কোনো সংকট নেই। বিমানবন্দর ও কুড়িল এলাকায় নতুন করে নকশা পরিবর্তন করা হয়েছে। সব মিলিয়ে নির্দিষ্ট সময়ে এই কাজ শেষ হবে। খরচ আমাদের বেড়েছে, যেটা বললাম যে আরইবি যে টাকাটা, সেটা কিন্তু ফিজিবিলিটি স্টাডি ধরা ছিল না, যেটা সরাতে হবে। ইট ওয়াজ আনফর্চুনেটলি ইট ওয়াজ নট দেয়ার। তো এটা যেহেতু পরে আইডেন্টিফাই করা হলো, এখানে আমাদের প্রায় ৬৮০ কোটি টাকার মতো লাগছে। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যাবে। বিশেষজ্ঞরা বলছেন, বড় উন্নয়ন প্রকল্পে ধীরগতি ইমেজ সংকট তৈরি করে। টেকসই সুফল পেতে দক্ষতা ও স্বচ্ছতা বাড়ানোর তাগিদ তাদের। গতানুগতিক কাজ করলে হবে না। এত বড় মাপের প্রজেক্ট নিয়েছে, পিপিপি প্রজেক্ট, এটা টেম্পারমেন্টটা বুঝতে হবে। সময়াবদ্ধভাবে কাজ করার জন্য তাদের কৌশলী হতে হবে, আরও বেশি নজর দিতে হবে এবং সমন্বিত উন্নয়নের ফ্রেমওয়ার্কে যেতে হবে। ২৪ কিলোমিটার দীর্ঘ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ শেষ হলে নিরবিচ্ছিন্ন যোগাযোগ তৈরি হবে চট্টগ্রামের কুতুবখালী থেকে ঢাকার আশুলিয়া পর্যন্ত, যা সড়ক যোগাযোগের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রাখবে দেশের অর্থনীতিতেও। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক জনাব শফিকুল ইসলাম। জনাব ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে যেটা দেখলাম যে ২০২২ সালে নেওয়া প্রকল্প এখনও পর্যন্ত শেষ হয়নি এবং এখন নতুন করে ৬৮০ কোটি টাকা বরাদ্দ বাড়াতে হচ্ছে বিভিন্ন সেবা সংস্থার লাইনগুলো স্থানান্তরের জন্য। তো প্রকল্প যখন প্রণয়ন করা হয়, সেই প্রণয়নেই কি দুর্বলতা ছিল? এই বিষয়গুলো কেন আসলে রাখা হয়নি? আপনাকে ধন্যবাদ। আসলে এই প্রজেক্টটি যখন শুরু হয়, তখন একটা ফিজিবিলিটি স্টাডির উপরে কাজটা শুরু করা হয়, কিন্তু পরবর্তীতে এটা যখন বাস্তবে কাজটা শুরু করা হয়, তখন অনেকগুলো চ্যালেঞ্জ চলে আসে। এই চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা পল্লী বিদ্যুতের যে তার, এই তারটাকে আপনার অপসারণের জন্য একটা ধারণা করা হয়েছিল যে এটা হয়তো অল্প টাকায় হয়ে যাবে, কিন্তু এটা সেরকম নয়। এটা প্রায় 7, 9, 9, 18 কিলোমিটার উভয় দিকে। 18 কিলোমিটার পল্লী বিদ্যুতের লাইন, এটা 33 কেভি এবং 11 কেভি এর লাইন। এই দুটো 18 কিলোমিটারকে আমরা যদি অপসারণ করতে যাই, তাহলে সেটা আসলে সেভাবে সম্ভব না। তাতে অনেক খরচ বেড়ে যাবে এবং এখানে যে এই দুই দিকে আপনারা জানেন, আশুলিয়া থেকে বাইপাইল পর্যন্ত এটা হলো কলকারখানা অধ্যুষিত এলাকা। এখানে জমি অধিগ্রহণ করে এটা স্থানান্তর করা অনেক ব্যয়বহুল। সেই জন্য আমরা এটাকে আন্ডারগ্রাউন্ড স্থানান্তরের দিকে চলে গেছি এবং এখানে আমরা দুইটা টিম কাজ করে, দুটো কমিটি কাজ করে, আন্তঃমন্ত্রণালয়ে আলোচনা করে আমরা এটা ফাইনাল করে ফেলেছি এবং এখানে আমাদের ইউটিলিটি শিফটিং এর জন্য লাগছে ৫১৫ কোটি টাকা। ৫১৫ কোটি টাকা এইটা আমরা এখন এটার বরাদ্দ পেয়ে যাচ্ছি। এখন এটা আমাদের কাজটা দ্রুত হয়ে যাবে এবং আমাদের যে আরো চ্যালেঞ্জ ছিল ভূমি অধিগ্রহণ, সেটাও আমরা দ্রুত শেষ করে ফেলেছি। এখন এই অর্থ বছরে আমরা অনেক কাজ করতে পারবো ইনশাল্লাহ। এবং এখানে যে আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি, আমি প্রতিনিয়ত কন্ট্রাক্টরের সাথে আলোচনা করে, কনসালটেন্টদের সাথে মিটিং করে আমরা একটু জানতে চাচ্ছি যে এই যে দীর্ঘ উড়াল পথ, এখানে কিন্তু নিচে দিয়ে অনেক গাড়ি চলাচল করে, নিচের রাস্তার অবস্থা বেশ বেহাল, আমরা দেখতেই পাচ্ছি, প্রতিবেদনের চিত্রে উঠে এসেছে।
তো এইরকম একটি প্রকল্প দ্রুত শেষ করার একটা চাহিদা আছে, সেই বিষয়ে আপনারা কি গুরুত্ব দিবেন? আপনারা বলছেন যে 2027 সাল নাগাদ এটা শেষ হবে, অর্থাৎ আরও 2 বছরের বেশি সময় এই ভোগান্তি এলাকাবাসী এবং যারা যাতায়াত করেন ওই এলাকায় তাদের পোহাতে হবে। এটা আপনার এটা আমাদের যে কন্ট্রাক্টরের সাথে যখন এটা কমার্শিয়াল এগ্রিমেন্ট হয়, আপনি জানেন এই বিষয়টা হলো, এই প্রজেক্টটা হলো G2G প্রজেক্ট হচ্ছে চায়না গভর্নমেন্টের সাথে আমাদের বাংলাদেশ সরকারের, এটা G2G প্রজেক্ট, এবং চায়নার এক্সিম ব্যাংক আমাদেরকে এখানে ফান্ডিং করতেছে 85% এবং জিওবি 15%। এইভাবে আমরা কাজটা করতেছি, এবং ওই সময় যে কমার্শিয়াল এগ্রিমেন্ট হয়েছে কন্ট্রাক্টরের সাথে কমেন্সমেন্ট থেকে 5 বছর 2 মাস, এবং যেহেতু কাজ শুরু হয়েছে 28 অক্টোবর 2022 সালে, সেই হিসাবে আপনার শেষ হওয়ার তারিখ হলো 27 সালের ডিসেম্বর মাসে। এবং এই সময় আমরা কাজটা দ্রুত শেষ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা, এবং এইটা এই প্রোগ্রামটা যাতে ঠিক মতো কাজ করতে পারি, ডিসেম্বর 2027 সালের মধ্যে এই কাজটি শেষ করতে পারবো। জনভোগান্তি কমাতে কি কি বিশেষ পদক্ষেপ ওই প্রকল্প এলাকায় নিয়েছেন? আমরা দেখতে পাই যে এইসব প্রকল্পে কিন্তু দীর্ঘ সময় ব্যাপী চলে এবং জনভোগান্তি চরমে থাকে। আপনি জানেন এই যে প্রজেক্টটির যে লোকেশন, আপনার আব্দুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত এই অংশটা অত্যন্ত জনবহুল একটা জায়গা এবং কলকারখানা অধ্যুষিত একটা জায়গা, এবং এইখানে যে আপনার গাড়ি চলে, এই গাড়িগুলোর একটা লাইভ রোডে যদি আপনি কনস্ট্রাকশন করতে যান, তাহলে অবশ্যই সেখানে কিছু দুর্ভোগ আসবে। আমরা এখানে 4 লেন অ্যাডগ্রেড রোড যেটাকে বলতেছি, আব্দুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত এই 4 লেন সড়ক আমরা নির্মাণ করব। আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি আগামী বর্ষাকালের আগে এই 2 লেন আব্দুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত 2 লেন সড়ক আমরা কমপ্লিট করব, এবং কার্পেটিং পর্যন্ত, যাতে করে আগামী বর্ষায় জনদুর্ভোগ আর না হয়। আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে এই যে চলমান বর্ষা আর হয়তো 5-7 দিন 10 দিন চলবে, এটাই হবে জনগণের জন্য শেষ দুর্ভোগ। এই বছর যে জনগণ একটু কষ্ট পেলেন, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং আমি এই প্রজেক্টে যোগদান করেছি নভেম্বর 2024 সালে, নভেম্বরের 24 তারিখে। এবং ধন্যবাদ জনাব শফিকুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দেশের 18 লাখ কোটি টাকা আমানতের অর্ধেকের বেশি এখন দুর্দশাগ্রস্ত সম্পদে পরিণত হয়েছে। বিগত সরকারের আমলে পরিকল্পিতভাবে এ খাতকে ধ্বংস করা হয়েছে বলে জানান ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবির নেতারা। রোববার রাজধানীতে ব্যাংক খাত সংস্কার নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা। এ সময় তারা বলেন, সে সময় রাজনৈতিক ও গোয়েন্দা সংস্থার চাপে অনেকেই অনৈতিক কাজ করতে বাধ্য হয়েছেন। প্রতিত সরকারের সময় অনিয়ম, দুর্নীতি ও নামে বেনামে ব্যাংক থেকে ঋণ নেন এক শ্রেণীর সুবিধাভোগীরা। আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে পাচার করেন হাজার কোটি টাকা। ফলে ব্যাংক খাতে তৈরি হয়েছে তারল্য সংকট ও আস্থাহীনতা। দেশের ব্যাংকিং খাতের সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক কাঠামোর দুর্বলতা এবং সংস্কার নিয়ে আলোচনা অনুষ্ঠানে এবিবির চেয়ারম্যান বলেন, গেল সরকারের সময় 3 লাখ কোটি টাকা ব্যাংক থেকে লুট করা হয়েছে। আর ঋণ দেওয়ার অনিয়মের কারণে তারল্য সংকটে পড়েছে ব্যাংকগুলো। দেশের আর্থিক খাত শক্তিশালী করতে বন্ডে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন তিনি। আমাদেরকে বন্ডের দিকে যেতে হবে। ইটস হাই টাইম যে এই দেশে ফাইন্যান্সিংয়ের জন্য এই বন্ড, এবং যে বন্ড অ্যাকচুয়ালি আসলে আপনার ট্রেডেবল, স্টক এক্সচেঞ্জে আমি বিক্রি করে লিকুইডিটি থাকবে, বের হয়ে আসবো, আমাদেরকে ওই দিকে আসলে আজকে বেক্সিমকে শুকিয়ে বলে দিবে লোন কত খারাপ আর বন্ড কত ভালো। এ সময় ব্যাংকাররা অভিযোগ করে বলেন, ইসলামী ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকে এস আলম গ্রুপ কর্মকর্তাদের দিয়ে নানা অনৈতিক কাজ করাতেন। এমনকি গোয়েন্দা সংস্থার চাপের মুখে অনেককেই এসব কাজ করতে বাধ্য করা হতো। আমরা এই বোর্ডও চেঞ্জ হতে কিন্তু ইসলামী ব্যাংকে দেখেছি, যে প্রথম যারা যখন টেক ওভার করেছে এস আলম, তারা এক ধরনের বোর্ড ছিল, এরপরে কিন্তু আবার বোর্ডটাও চেঞ্জ হয়েছে, ইন্টারিম চেঞ্জ হয়েছে, ম্যানেজমেন্টে আমরা চেঞ্জ দেখেছি। তো ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেছে, বোর্ড চেঞ্জ হয়ে গেছে, স্টেট সাপোর্ট করছে, প্রকাশ্যে আমরা
এক ব্যাংকের ডিরেক্টরদেরকে এমডি বরাবর গুলি করতে দেখেছি। ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান আলোচকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের $8.10 কোটি বাজেয়াপ্ত করা হয়েছে। সিআইডির তদন্ত প্রতিবেদন অনুযায়ী ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এই অর্থ বাজেয়াপ্তের রায় দেন। বিকেলে সিআইডির প্রধান কার্যালয়ে রিজার্ভ চুরির মামলার আদ্যোপান্ত তুলে ধরেন সংস্থার আইনজীবী এহসানুল হক সমাজি। তিনি বলেন, আলোচিত এ মামলায় সিআইডির দায়িত্ব ছিল শুধু তদন্ত করা। তদন্ত প্রতিবেদন আদালতে সন্তুষ্ট হয়ে এ রায় দিয়েছেন। এ সময় সিআইডির প্রধান সিকবাত উল্লাহ বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই দ্রুততম সময়ে অর্থ বাংলাদেশ ফেরত আনা হবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশি বিদেশি যে চক্রই জড়িত থাকুক কেউই রেহাই পাবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। আমরা বলছি যে উই আর ইন দ্য ফ্যাগ এন্ড অফ আওয়ার দেশি বিদেশি যে চক্রই জড়িত থাকুক, হুএভার হি মে বি, আমরা তাদেরকে এই ইনভেস্টিগেশনের এর ভিতরে নিয়ে আসবো এবং ওনারা কেউই রেহাই পাবেন না। এবার কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। জাবেদের স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের এক প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সংক্রান্ত 23 বস্তা নথি। কর্ণফুলীর চরলক্ষা শিকলবাহায় এ অভিযানে নেতৃত্ব দেন দুদকের উপপরিচালক মশিউর রহমান। চট্টগ্রাম শহরের আগ্রাবাদ থেকে সাইফুজ্জামানের অর্থ পাচারের সহযোগী আব্দুল আজিজ ও আরামিড গ্রুপের এজিএম উৎপল পালকে গ্রেপ্তার করে দুদক। তাদের রিমান্ডে নিয়ে জানা যায়, সাইফুজ্জামানের বিপুল সম্পদের নথি রয়েছে তার স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের হেফাজতে। এরপর পরপর 3 দিন অভিযান চালায় দুদক। রোববার ভোরে কর্ণফুলীর চরলক্ষা শিকলবাহায় ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়ি থেকে উদ্ধার করা হয় 23 বস্তা নথি। প্রাথমিক পর্যবেক্ষণে জানা যায়, কম্বোডিয়া, ভিয়েতনাম সহ মোট 10টি দেশে সম্পদের তথ্য রয়েছে এসব নথিতে। 23 বস্তা বিভিন্ন আলামত পেয়েছি এই মামলা, যেগুলোর মধ্যে আমরা দেখলাম প্রাথমিকভাবে যে ওনার যে বিভিন্ন যে আর্মিড গ্রুপের যে দলিল দস্তাবেজ আছে, তারপর ওনার যে সম্পত্তিগুলো আছে, এই সংক্রান্ত ডকুমেন্টগুলো এখানে আছে। কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য এসব নথিতে আছে বলে ধারণা কর্মকর্তাদের, যা সাইফুজ্জামান চৌধুরীর ট্যাক্স ফাইলে দেখানো হয়নি। আমাদের অভিযান অব্যাহত থাকবে, যেখানে যে ধরনের তথ্য পাওয়া যাবে, রেকর্ড পাওয়া যাবে, আমরা আইনের প্রতি লয়াল। আমরা আইন অনুযায়ী যেখানে যে ধরনের আলামত পাওয়া যাবে সেটার দিকে আমরা ধাবিত হব। এর আগে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামানের সম্পদের তথ্য পেয়েছিল দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্কিন প্রতিষ্ঠানের কাছ থেকে চীনের শিপইয়ার্ডে তৈরি 2টি জাহাজ কিনছে সরকার। রোববার রাজধানীতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সঙ্গে জাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্সের চুক্তি স্বাক্ষর হয়। দেশের ইতিহাসে এবারই প্রথম বিএসসির নিজস্ব অর্থায়নে জাহাজ কেনা হচ্ছে। প্রায় 60,000 টন পণ্য পরিবহন সক্ষমতার জাহাজ দুটি যুক্তরাষ্ট্রের সরবরাহকারী প্রতিষ্ঠান চীনের নেন ইয়াং শিপইয়ার্ড নির্মাণ করছে বলে জানানো হয়। 1,162 কোটি 96 লাখ টাকায় জাহাজ কেনার উন্নয়ন প্রকল্পে প্রস্তাব অনুমোদনের পরদিন 4 জুন আন্তর্জাতিক দরপত্রের আহ্বান করে বিএসসি। এর আগে গত জুনে নতুন এ দুটি জাহাজ কেনার প্রক্রিয়া শুরু হয়েছিল। আগামী শিক্ষাবর্ষে জানুয়ারিতেই শিক্ষার্থীরা নতুন পাঠ্য বই হাতে পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এছাড়া নতুন বই ছাপানোর দায়িত্ব কারা পাবে সে তালিকাও চলতি মাসেই চূড়ান্ত হবে। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, এরই মধ্যে আগের তালিকা যাচাই বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে সেগুলোকে চিহ্নিত করা হচ্ছে এবং জড়িতদের কাজ দেয়া হবে না। পরে টিকা কেনার অনুমোদন দেয়া হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলছেন, ইউনিসেফের সাথে আলোচনা করে টিকার কমিশন কমানোর কথা বলা হয়েছে। কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমে পরবর্তী 3 মাসের টিকা আনা হবে। রাজধানীর অভিজাত এলাকা গুলশান 2-এ সন্ধ্যা নামলেই জমে ব্যতিক্রমী স্ট্রিট ফুডের আসর। অস্থায়ী দোকানগুলোতে মেলে কাবাব, চিপস, মোমো, পুডিং, কেক, ফুচকা সহ নানা মুখরোচক খাবার। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পরিবার, বন্ধুবান্ধব নিয়ে ভোজন রসিকদের পদচারণায়
মুখর রংপুর গলি নামে পরিচিত সড়কটি। ব্যস্ত নগর জীবন শেষে রাতে যখন বেশিরভাগ মানুষ ঘরমুখী, তখন গুলশান ডিআইটি সার্কেল 2 সড়কটিতে শুরু হয় ভিন্ন রকম প্রাণচাঞ্চল্য। নানা ধরনের ফুডকার্ট ও ব্যক্তিগত গাড়ির পেছনে খাবার সাজিয়ে চলে বেচাকেনা। দিনভর নানা কাজ সামলে রাতে দোকান খুলে বসেন বিক্রেতারা। তাদের অনেকেই নারী, কেউ গৃহিণী, কেউ চাকরিজীবী। ভিন্ন আঙ্গিকের এই অস্থায়ী দোকানের মাধ্যমেই আর্থিক অবস্থার উন্নতির চেষ্টায় তারা। আমার জব শেষ করে এখানে এসে কাজটা করতেছি, আর সেলও আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। করার তো এই বয়সে তো আমি জব পাবো না, ওরকম তো সুইটেবল কিছু পাইনি, যার কারণে আমি নিজে কিছু করতে চেয়েছি। তো আমি অল্প অল্প কেক বানাতে পারতাম, তো সেখান থেকে আমার এই আইডিয়াটা। গুলশান ছাড়াও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে পরিবার ও বন্ধুদের নিয়ে রংপুর গলিতে আসছেন অনেকে। একসাথে জমে উঠছে আড্ডা ও খাওয়া দাওয়া। মাহালাবিয়া পাওয়া যায়, কুনাফা হয়, পিঠা আছে 2 রকমের, নারকেলের পিঠা, তারপরে পাটিসাপটা পিঠা। আসলে কনসেপ্ট যেহেতু নতুন ছিল, গাড়ির ডিকিতে কি হচ্ছে, লাইট জ্বলছে কেন, চিপসের প্যাকেট ঝুলছে কেন, এগুলো দেখে মানুষ খুবই আসলে আগ্রহ বোধ করতো। এখানকার এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, আমি ফ্যামিলি নিয়ে আসি, হ্যাঁ খুব ভালো লাগে, আমরা খুব এন্টারটেইনমেন্ট করি এখানে। যত রকমের জিনিস আছে ওখানে যত রিক্রিয়েট করলেও এরকম ফ্লেভার সেম হয় না। অবভিয়াসলি মোমো, সবসময় এখানে মোমো খেতেই আসি। রাতের এই ব্যতিক্রমী আয়োজনে বাদ নেই শিশুরাও। পরিবারের সাথে ভিন্ন পরিবেশে আসতে পেরে তাদের চোখে মুখে উচ্ছ্বাস, আনন্দ। খাবারের স্বাদ ও দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা, তবে পরিচ্ছন্নতার দিকে আরও নজর দেওয়ার পরামর্শ তাদের। যে খাওয়া হচ্ছে, ময়লা হচ্ছে আর পরিষ্কার হয়ে যাচ্ছে, এই জিনিসটা ওরা একটু লক্ষ্য করলে আরও গ্রাহক বাড়বে আশা রাখি। চেষ্টা সুন্দর করতে হবে, ভালো করতে হবে, বাথরুমের ব্যবস্থা করতে হবে আশেপাশে, তাহলে মানুষ আরও ভালোভাবে আসতে পারবে। প্রায় 2 বছর ধরে চলা স্ট্রিট ফুডের এই বাজারে সময়ের সাথে বেড়েছে মানুষের আনাগোনা। প্রতিদিনেই বেচাকেনা চলে সন্ধ্যা থেকে রাত 2টা পর্যন্ত, আর খাবারের দাম 50 থেকে 300 টাকার মধ্যে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা সরকারের মন্ত্রী সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আনা 30টি বিলাসবহুল গাড়ি সরকারি বিভিন্ন দপ্তরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। নিলামে সঠিক মূল্য না পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এসব গাড়ির 5টি কিনে নিতে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিলামে কাস্টমসের ভিত্তিমূল্যে এসব গাড়ি কিনতে চায় তারা। শেখ হাসিনা সরকারের পতনের পর তার মন্ত্রী এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আনা 51টি গাড়ি চিহ্নিত করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এসব গাড়ির মাত্র 60টি শুল্ক দিয়ে ছাড়িয়ে নেওয়া হয়, বাকি 44টি গাড়ি নিলামে তুলে কাস্টম হাউস। নিলামে প্রায় 9 কোটি টাকা দামের গাড়ির দর উঠে মাত্র 1 লাখ থেকে 3 কোটি টাকা পর্যন্ত। এরপরই নিলাম বাতিল করে কর্তৃপক্ষ। অবশেষে সব বিলাসবহুল গাড়ির 30টি নিলাম থেকে প্রত্যাহার করে সরকারি নানা দপ্তরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এগুলো যখন আমরা নিলাম করলাম খুবই অল্প দাম উঠেছে, এখন নিলামের টাকাটা হয়তো সরকারি কোষাগারে আসবে, আবার সরকারকেই এসব গাড়ি কিনতে হবে অনেক দাম দিয়ে। আমরা ন্যাশনাল ইন্টারেস্ট চিন্তা করে আমরা এই গাড়িগুলো সরকারের পরিবহন পুলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিলাম বাতিল হওয়া 5টি গাড়ি কিনতে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর। কাস্টমসের ভিত্তিমূল্যে এসব গাড়ি কিনতে চায় তারা। বিড ভ্যালুতে যে পরিমাণ ধরেন সাধারণ জনগণ যেটা সর্বোচ্চ বিড ভ্যালু যেটা, সেই ভ্যালুতে আমরা সেটা কেনার জন্য প্রপোজাল দিয়েছি। এতে সরকারেরও টাকা সাশ্রয় হবে, চট্টগ্রাম বন্দরেরও উপকার হবে। বিলাসবহুল এসব গাড়ির মধ্যে রয়েছে BMW, টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, টয়োটা স্টেশন ওয়াগন, GS সহ নানা মডেল। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।